দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে। শুরুতে আমরা কথা বলবো আইটি সেক্টরে যারা কেরিয়ার নির্মাণ করবেন বলে ভাবছেন কিংবা কেরিয়ারের বেছে নেবেন বলে ভাবছেন, তারা তাদের জবটাকে সুরক্ষিত করবেন কিভাবে, এইরকম তিনটি কৌশল নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং এই কৌশলগুলো জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটা ইনফোটেক MITর প্রেসিডেন্ট ও সিও মাহবুব সিদ্দিক। মাহবুব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জুয়েল ভাই, আমি এই সাবজেক্টে নিয়ে অনেক এক্সাইটেড। আই এম ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড। জি, এবং আমরাও ভাবছি যে নতুন কোনো দিক নির্দেশনা আপনার কাছ থেকে পাবো, বিশেষ করে যারা আইটি কেরিয়ার বেছে নেওয়ার পরিকল্পনা করছেন তারা নিশ্চয়ই আজকে চমকীয় কিছু তথ্য পাবেন আমাদের আজকে অতিথির কাছ থেকে। এবং দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের টেলিভিশনের স্ক্রিনে। একটি নাম্বার আমরা দেখাচ্ছি, যে নাম্বারে আপনিও টেলিফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের কাছ থেকে সরাসরি উত্তর জানার চেষ্টা করতে পারেন। একই সঙ্গে ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন। এবং বিরতির পর আমরা আজকে কথা বলবো স্টেট টেস্টের স্কোর বের করবেন কিভাবে। গতকালকেই স্টেট টেস্টের স্কোরগুলো বের হয়েছে। এই ফলাফল প্রকাশ এর পরে আসলে অভিভাবকরা অনেকে জানতে চান যে তিনি স্কোরটা কীভাবে জানবেন। এটি নিয়ে কথা বলতে আমাদের সাথে থাকবেন বিরতির পরে খান টিউটোরিয়ালসের সিও ইভান খান। আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আমরা রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমেরিকা এবং বাংলাদেশের রাজনীতি এবং সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমরা সরাসরি আলোচনা যাওয়ার আগে একটু আপনাদের জানিয়ে রাখি যে আমেরিকান ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স জুলাই মাসে কিছু তথ্য প্রকাশ করেছে। সেই তথ্যে তারা বলছে দেশে বেকারত্বের হার বেড়েছে, যেখানে আগে ছিল 4.1%, সেটি জুলাই মাসে 4.3% দাঁড়িয়েছে। নিঃসন্দেহে দুঃসংবাদ। তবে নন ফার্ম কর্মসংস্থান বেড়েছে 114,000। একদিকে যখন দেখা যাচ্ছে নির্মাণ এবং স্বাস্থ্যসেবা খাতে চাকরি বাড়ছে, তখন কিন্তু আইটি খাতে গিয়ে চাকরি কমে যাচ্ছে, যেটি নিয়ে আমরা আলোচনা করব। যে আইটি খাতে এই যে চাকরি কমে যাচ্ছে, এই কমে যাওয়া অবস্থাতেই, অর্থাৎ একটা টাফ অবস্থায় আপনি কিভাবে নিজেকে চ্যালেঞ্জিং পজিশনগুলো ফেস করবেন এবং কিভাবে এই টাফ সময়টা মোকাবেলা করবেন। এবং তার সাথে একটু সুসংবাদ জানাই, সেটা হলো যে 2028 সালে যে ধারণাটি করা হচ্ছে যে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপারই বাড়বে 1.5 মিলিয়ন, এবং প্রতি বছর সেটা 300,000 হিসেবে বাড়তে থাকবে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে, যার সাথে তিনি কেরিয়ার প্রশিক্ষক এবং চাকরি প্লেসমেন্ট কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সিও মাহবুব সিদ্দিক। ভাই, আপনার কাছে জানতে চাই, আমরা যেটি শুরুতে আমাদের টপিক ঠিক করেছি যে 3টি কৌশল আইটি খাতে চাকরির সুরক্ষিত রাখার জন্য, এই 3টি কৌশল সম্পর্কে জানতে চাই। অবশ্যই, আসলে মানে আমরা যে 3টা কথা বলতেছি, রাইট, এখানে হয়তো আমাদের যদি আমরা প্রথম থেকে শুরু করে জব পর্যন্ত যাই, আমরা আসলে সিম্পল স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হয়। এখন আরেকটা জিনিস, আপনি যেটা স্ট্যাটিস্টিক্সে বলেন, আপনি যদি দেখেন এখন আসলে জব মার্কেট আমরা বলতেছি টাফার, আবার এক সময় কিন্তু জবের আমাদের ভবিষ্যৎ জবের পরিমাণও কিন্তু অনেক আসতেছে। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যে এখন কিন্তু আমাদের অনেক ক্যান্ডিডেটদের জন্য অনেক একটা সুবর্ণ সুযোগ এই সময় নিজেদেরকে প্রতিষ্ঠিত করা এবং এই সময় নিজেদেরকে জব মার্কেটিং করা, যাতে আমরা সেই ফিউচার ভালো টাইমটাকে যাতে ধরতে পারি। এখন সিম্পল 3টা স্টেপ সম্বন্ধে আমি যেটা বলবো, ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে রেজুমে। কেননা এখানে আমি যেহেতু প্রচুর আইটি ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করি, অনেক হয়তো আইটি ক্ষেত্রে ইন্টারেস্টেড, অনেক হয়তো কাজ করতেছে, যখন আমি তাদের রেজুমি দেখি, অনেক সময় দেখা যায় কি আসলে রেজুমির মাপটা সেইভাবে হচ্ছে না, প্রফেশনাল রেজুমিটা হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তো শর্টকাট মারতেছি, অথবা অনেক সময় আমি অনেকের রেজুমি দেখার পরে যখন তাদেরকে জিজ্ঞেস করি যে তুমি রেজুমিটা কিভাবে, কি ধরনের রিসার্চ করে রেজুমিটা তৈরি করছো, রাইট, তখন দেখা যায় অনেকে হয়তো ইদানিং যেটা হচ্ছে এআই ব্যবহার করে চ্যাট জিপিটি তৈরি করে অনেকে রেজুমি তৈরি করতেছে, যেটার সাথে অনেক সময় কিন্তু আসলে সঠিক ফিল্ডার, স্পেসিফিক ফিল্ডার সাথে কানেকশনটা হচ্ছে না। তো আমি মনে করি যে রেজুমি একটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি যখন ইন্টারভিউতে যাবেন, তার আগে ফার্স্ট যে ডকুমেন্টটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রেজুমি। সুতরাং রেজুমি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আমি বলবো যে একজনের যখন রেজুমি রেডি থাকে, তখন এটাকে আমি বলি ব্র্যান্ডিং এবং মার্কেটিং।
হ্যাঁ, এখন আমাদের যখন আইটি ক্ষেত্রে অনেক ভালো সময় ছিল প্যান্ডেমিকের সময়, তখন যেটা হয়েছে যে আমরা যদি আসলে রেজুমিটা পাবলিশ করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে 100 জন রিক্রুটার কল করতেছে, আমার 20টা কোম্পানিতে ইন্টারভিউ আসছে। কিন্তু এখন যেহেতু টাইমটা টাফার, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের ক্যান্ডিডেটদেরকে আরো সতর্ক হওয়া উচিত, এবং এটা নিয়েও আমরা কথা বলতে পারি। বাট ব্র্যান্ডিং বলতে আমি বুঝাচ্ছি যেখানে লিঙ্কডইনের একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করা, সেখানে সঠিক এন্ডোর্সমেন্ট থাকা, সেখানে সঠিক ম্যাটেরিয়াল থাকা, যাতে কিওয়ার্ডগুলো থাকে। তার কারণ এখন কিন্তু অনেক কিছুই অটোমেটেড ভাবে সেখানে সার্চ করা হচ্ছে। সুতরাং ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং সবাইকে এখানে আপনার অ্যাক্টিভ ভূমিকা পালন করতে হবে, নিজেকে সেলেবল করা। অবশ্যই অবশ্যই। আর থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন। রেজুমি ব্যবহার করে ব্র্যান্ডিং এর যখন আমরা কল পাচ্ছি, তখন যাতে আমরা ইন্টারভিউগুলোকে হ্যান্ডেল করতে পারি, এবং ইন্টারভিউগুলো বিভিন্ন পার্টে হতে পারে, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। বাট আমরা যদি সিম্পল 3টা স্টেপ দেখি, আমি মনে করি আমার দীর্ঘ 20 বছরের এই ফিল্ডের অভিজ্ঞতা থেকে, কেউ যদি তার রেজুমি সঠিকভাবে সময় উপযোগী মানে সঠিক টেকনিক্যাল ইনফরমেশনের রেজুমি থাকে, তাদের ব্র্যান্ডিং যদি সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে প্রিপারেশন থাকে, আমি মনে করি এই টাফ টাইমেও খুব সহজেই জব পাওয়া সম্ভব এবং জবে সাকসেসফুল হওয়া সম্ভব। অর্থাৎ চমৎকার 3টা কৌশল, যেগুলো হয়তো ধাপে ধাপে একটার পর একটা খুবই গুরুত্ব বহন করে। আমরা শুরুতে রেজিউমি সম্পর্কে যদি জানতে চাই, একটা সাধারণ রেজিউমিতে কোন কোন বিষয়গুলো থাকা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই। তো এখন আসলে রেজুমির ব্যাপারটা হচ্ছে, ফার্স্ট সেটা হচ্ছে রেজুমিতে আমাদের টেকনিক্যাল স্কিল যেমন থাকতে হবে, সেখানে আমাদেরকে রেজুমির প্রেজেন্টেশনটা, সেখানে আমাদের লিডারশিপ স্কিল সেটাও সেখানে থাকতে হবে। তার সাথে অন্যান্য উপকরণ, যেমন মনে করেন যে রেজুমির, এমনকি রেজুমির ফরম্যাটটা যাতে সহজে রিডেবল হয়। না, অনেস্টলি এর মধ্যে রেজুমির অনেক কিছু চেঞ্জ হয়েছে, এবং আমরা নিজেরাও যখন এখন রেজুমি নিয়ে রিসার্চ করি, তখন অনেক কিছু চেঞ্জ করছি। যেমন একটা সময় হয়তো যে আমরা যখন একটা আইটির রেজুমি হয়তো মনে করেন 5 বছর 7 বছরের অভিজ্ঞ, বা কেউ মার্কেটে যাচ্ছে 2-3 বছরের অভিজ্ঞতা নিয়ে, তাদের রেজুমি দেখা যেত আমরা 3 পাতা 4 পাতা 5 পাতার রেজুমি তৈরি করছি, মোর কন্টেন্ট আমরা সেখানে দিতাম। বাট এখন রেজুমিটা আমরা মোর সিম্পলিফাইড রেজুমি করি, যেখানে 1 পেজ বা 2 পেজের মধ্যে। আবার রেজুমিতে আমাদের যেটা, সেটা অবশ্যই সেখানে ইনিশিয়ালি একজন ক্যান্ডিডেটের নাম, একজন ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, এমনকি তার লোকেশন। তার কারণ এখন যারা রিক্রুটাররা যখন একটা রেজুমি দেখে, তারাও কিন্তু ডিসিশন নিতে চায় যে সে আসলে কোন লোকেশনে আছে। তার কারণ এখন প্রচুর জব কিন্তু রিমোট থেকে হাইব্রিডে যাচ্ছে, তারা চাচ্ছে যে এমপ্লয়িরা তাদের কোম্পানিতে সে কাজ করে, সুতরাং লোকেশনটা ভেরি ইম্পর্টেন্ট। একটা রেজুমিতে অবশ্যই একটা সামারি থাকার কথা, সেখানে আমরা কি ধরনের অভিজ্ঞতা নিয়ে আসছি, খুব শর্ট 2 থেকে 3 লাইনের একটা সামারি থাকবে, যেটা দেখে একজন যদি সেই রেজুমির সামারিটা পড়ে, তারা বুঝতে পারবে যে হ্যাঁ, তার এক্সপার্টিস কি এবং সে কি ধরনের রোল সিকিং করতেছে। হ্যাঁ, এখানে টেকনিক্যাল স্কিল সেটগুলো বুলেট আকারে যেতে পারে, টেবল ফরম্যাটে যেতে পারে, যাতে সহজেই একজন রেজুমিটা পড়তে পারে। আমাদের যেটা মাথায় রাখতে হবে যে একজন আপনার হায়ারিং ম্যানেজার যখন একটা রেজুমি পড়ে, তারা কিন্তু একটা রেজুমির পিছনে 10 মিনিট 15 মিনিট সময় দিবে না। হ্যাঁ, আমাদের এবং আমিও নিজেও লং টাইম হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি, দেখা যাচ্ছে আমরা হয়তো বা ম্যাক্সিমাম 1 থেকে 2 মিনিট একটা রেজুমিকে আমরা হ্যাঁ, সিম্পল কিছু টেকনিক হতে পারে রেজুমিতে, যেমন যেটা হাইলাইটেড, যেটা এক্সপেরিয়েন্স, সেটা হয়তো বা বোল্ড হইতে পারে। হ্যাঁ, সেখানে আমি হয়তো যদি টেস্ট অটোমেশন নিয়ে কথা বলতেছি, জাভা প্রোগ্রামিং নিয়ে কথা বলতেছি, সেখানে সেটাকে বোল্ড আকারে যেতে পারে। হ্যাঁ, তাহলে হবে কি, এটাতে আমরা দেখা যাবে যে ওই সাবজেক্টগুলোতে আমরা কোয়েশ্চেনগুলো করতেছি, যেহেতু সেটা বোল্ড, তার মানে তারা এটাকে এমফাসাইজ করতেছে, এবং তারা হয়তো খুব সহজে যাতে এটা ক্যাচ করে নিতে পারে। এবং তার মানে হলো, আপনি বলতে যাচ্ছেন খুব সিম্পলি একটা রেজিউমি তৈরি করতে হবে, যেটা খুব অল্প সময়ে যিনি জব দেবেন তিনি যাতে বুঝতে পারেন যে আপনার আসলে বিশেষ কোন কোন যোগ্যতাগুলো আছে। কিন্তু একটা এক্সপেরিয়েন্সে যেটা থাকতে পারে, যে অ্যাপ্লিকেশনটা নিয়ে তারা কাজ করতেছে, সেই অ্যাপ্লিকেশনে একটা শর্ট 2 লাইনের একটা এক্সপ্লেনেশন, তার সাথে যেতে পারে বুলেট আকারে। এবং আমি আরেকটা জিনিস বলবো যে অনেকেই হয়তো বা যারা আপনার ভিউয়াররা যারা দেখতে, তাদের রেজুমি নিয়ে কাজ করে, রাইট, আমরা এক সময় ছিল যে আমাদের একটা রেজুমিতে হয়তো বা 20টা বুলেট আছে। এখন আপনি বুঝতে পারবেন যে একজন হায়ারিং ম্যানেজার কিন্তু 20 বুলেট গো থ্রু করবে না। এবং ইন এ ওয়ে, যদি কারো একটা প্রজেক্টে যদি সে 2 বছর কাজ করে থাকে, তার আসলে 20টা ডিফারেন্ট ধরনের কাজ করারও কথা না। সাধারণত আমরা বলি 5টা থেকে 7টা বুলেট ম্যাক্সিমাম,
রাইট? Okay. এবং এখানে আরেকটা থাকতে হবে অ্যাকশন ওয়ার্ড, আমি যেটাকে বলি, যেমন একজন হয়তো বা জাভা ডেভেলপমেন্টে কাজ করছে, সেক্ষেত্রে তাদের অ্যাকশন ওয়ার্ড হইতে পারে ডিজাইন, ডেভেলপড। সেখানে অনেকে আছে হয়তো বা লিডিং করছে, সেখানে তারা বলতে পারে যে আই লেড 3 to 5 পিপল। নাম্বার ইজ অলসো ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা করি কি, খুব জেনারেলাইজ রেজুমে তৈরি করি, বাট সেখানে হয়তো বা আমি যদি বলি যে আমার ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে, আমি কতজনকে ম্যানেজ করছি, হ্যাঁ, আমরা যদি এখানে বলি যে আমরা অফশোর টিমের সাথে কাজ করছি, সেখানে কি ধরনের লোক ছিল, বা আমরা কি ধরনের মিটিং অ্যাটেন্ড করছি, সেখানে আমাদের কি ধরনের ইনপুট ছিল, মানে সিম্পল আকারে প্রতিটা জিনিস যখন একটা রেজুমিতে যাবে এবং এটা মোর রিডেবল হইতে হবে। হোয়াইট স্পেস আর একটা ইম্পর্টেন্ট, আপনি বুঝবেন যে আপনি যদি একটা রেজুমিতে যদি আপনি একটা বুলেটে যদি আপনি একটা প্যারাগ্রাফ হয়ে যায়, Right. তো সেখানে কিন্তু স্পেস বেশি থাকে না, রাইট? তো যাতে রিডেবল হয় মোর, এটা যাতে এমনকি তারা যাতে খুব সহজে ইনফরমেশন গুলাকে গ্রাস্প করতে Grasp পারে, করতে সেটাকে পারে। আমি বলবো বেসিক অ্যাবাউট সেই রেজুমে। ক্ষেত্রে একটা রেজুমিতে শিক্ষাগত যোগ্যতা সেটার গুরুত্ব কতটা? অবশ্যই শিক্ষাগত যোগ্যতার এখানে একটু আমি বলবো যে যারা এক্সপেরিয়েন্স, এবং আমি এই ধরনের অনেক এক্সপেরিয়েন্স আছে যেখানে আমার এখানে অনেকে আসে যারা রেজুমি রিভিউ করতে আসে, বা তারা বলে যে আমি তো রেজুমিতে জব মার্কেটে আছি, লং টাইম জব পাচ্ছি না। তো যখন আমি তাদের রেজুমি দেখি, দেখা যায় যে আসলে একজনের যদি ওভার 4 to 5 ইয়ার্সের যদি রেজুমি থাকে, সেখানে শিক্ষাগত যোগ্যতাটা সাধারণত আমরা অন টপে রাখি না। তার কারণ কি, তখন কারণ কিন্তু তার আসলে এক্সপেরিয়েন্সটাই তখন গুরুত্ব পায়। এক্সপেরিয়েন্সটাই মেইন। এখন এরকম অনেকে আছে, দেখা যায় যে অলওয়েজ এডুকেশনটাকে অন দ্য টপে রাখতেছে, বাট আসলে আমরা খুঁজতেছি যে তুমি এই মুহূর্তে কোন কোম্পানিতে কাজ করতেছো বা এই কি। হ্যাঁ, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যাদের ব্যাচেলার ডিগ্রি আছে সেখানে যেতে পারে। আবার আপনি যারা জানেন যে আসলে আইটি ফিল্ডে যেটা হয়, এটা অলওয়েজ এডুকেশনটা কথা না। এখন একজনের যদি ব্যাচেলার না থাকে, বাট সে তার যদি 4 বছর 5 বছরের এক্সপেরিয়েন্স থাকে, তাহলে কিন্তু এক্সপেরিয়েন্সটা কিন্তু এডুকেশনটাকে রিপ্লেস করতেছে, রাইট? তো ওকে, মানে স্কিলটা এখানে সবচেয়ে বেশি অবশ্যই। গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কেউ যদি মনে করেন যে তার শিক্ষাগত যোগ্যতা, নতুনরা হয়তো তার শিক্ষাগত যোগ্যতাটাকে হাইলাইট করতে পারে, কিন্তু যার কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনার পরামর্শ হলো অবশ্যই রেজিউমেতে ওই এক্সপিরিয়েন্সটাকে যাতে সামনে রাখা হয়। এক্সপেরিয়েন্সের সামনে, সেক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতাটা এট দ্য এন্ড অফ দ্য রেজুমি যাবে। আর যারা যদি নিউলি যারা ইন করতেছে, তাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে, রিলেটেড ফিল্ড যদি থাকে, সেটা অবশ্যই টপে গেলে তাদের টপে জন্য। যাবে। অনেকে আছেন যারা হয়তো তাদের রেজিউমেটা এর মধ্যে একটা রেজিউমি তৈরি করেছেন, এর মধ্যে বিভিন্ন জায়গায় সেটা ব্র্যান্ডিং করেছেন, মার্কেটিং করেছেন, এখন নতুন করে কোনো ইনপুট তারা যোগ করার ক্ষেত্রে একটা দ্বিধায় থাকেন যে অলরেডি বিভিন্ন জায়গায় এটা দেয়া হয়েছে, এখন নতুন করে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে কি এটা নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে কিনা? আপনার কাছে কি মনে হয়? অনেক সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এটা আমি রেগুলারলি ফেস করে থাকি। অনেক সময় হয় কি যে আমরা যখন একজনকে রেজুমি সম্বন্ধে ইনপুট দেই, হ্যাঁ, কারণ রেজুমিতে একটা ওয়েল ব্যালেন্স রেজুমি তৈরি করতে গেলে সেখানে আমাদের বিভিন্ন জিনিসগুলো দেখতে হয়। তো তখন অনেকে তাদের মধ্যে একটা রিলাক্টেন্সি কাজ করে যে ওকে 100 জন রিক্রুটার বা লিঙ্কডইনে আমার এই প্রোফাইলটা, এই রেজুমিটা অলরেডি আছে, এখন যদি এটাকে আমি চেঞ্জ করি তাহলে কি তারা সেখানে তারা ভয় পেতে পারে যে তারা হয়তো কেউ আসে তাকে বলবে যে তোমার রেজুমি তো এখন চেঞ্জ হয়েছে, এটা তো আগে ডিফারেন্ট ছিল। অনেস্টলি জুয়েল ভাই, মানে যারা রিক্রুটিং করতেছে বা যারা হায়ারিং ম্যানেজার, তারা কিন্তু আসলে মানে তারা শত শত রেজুমি নিয়ে কাজ করে। কেউ কিন্তু কোনো স্পেসিফিক রেজুমির কোনো প্রকার মনে করেন যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো দেখতেছে না, রাইট? তবে হ্যাঁ, এরকম যদি কখনো তৈরি হয় যে কেউ যদি বলে যে হ্যাঁ তোমার রেজুমি তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেস্টলি সেখানে আমাদের বলা উচিত যে ওকে আমি রিসেন্টলি রেজুমির উপরে স্টাডি করছি এবং আমি আমার রেজুমিটাকে মোর এফিসিয়েন্ট বানানোর জন্য আমি এখানে চেঞ্জ করছি। সেই ক্ষেত্রে আসলে কোনো প্রকার ইম্প্যাক্ট হওয়ার কথা না। এবং আমি মনে করি বরঞ্চ আমরা যদি মাঝে মাঝে আমাদের রেজুমিটা আপডেট করি পোর্টালে অথবা লিঙ্কডইনে, তখন কি হয় আসলে আপনি জানবেন যে গুগল বলেন বা বিভিন্ন সার্চ ইঞ্জিন বলেন, তারা কিন্তু অলওয়েজ নিউ কন্টেন্ট চায়, রাইট? এই জন্য কিন্তু আমরা ব্লগ সাইটগুলোতে অলওয়েজ নিউ নিউজ, নিউ আপডেট দিই। তো আপনার রেজুমি যখন একজনের এভাবে চেঞ্জ হয়, তখন কিন্তু আসলে ইন এ ওয়ে এটা তাদের জন্য বরঞ্চ বেটার হিসেবে কাজ করে যে হ্যাঁ তারা অ্যাক্টিভলি সিকিং ফর দ্যাট জব। ওকে, আমরা প্রথম যে বিষয়টি রেজিউমে, সেটি হয়তো খুব ভালো করে আপনার কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ব্র্যান্ডিং এবং মার্কেটিং, আমরা সাধারণত কোনো পণ্যের সাথে এটা পরিচিত যে কোনো পণ্যের ব্র্যান্ডিং করতে হয়, মার্কেটিং করতে হয়। এখন আপনি বলছেন যারা আইটি ক্যারিয়ার নেবেন তারা নিজেদেরকে ব্র্যান্ডিং এবং মার্কেটিং করতে হবে, সেটা আসলে কিভাবে? অবশ্যই ব্র্যান্ডিং এর আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখন যেটা আমি সবাইকে সাজেস্ট করতেছি তাদেরকে
অ্যাক্টিভলি ব্র্যান্ডিং এ যেতে হবে। তার কারণ কি একটা সময় ছিল যখন জব মার্কেট হয়তো বা ইজিয়ার, তখন আমরা প্রচুর কল পাইছি। এখন যেটা হচ্ছে আমাদেরকে মেক শিওর করতে হবে ফার্স্ট জিনিস যে আমাদের লিঙ্কডইনের প্রোফাইলটা যাতে সঠিক থাকে। তার কারণ হচ্ছে কি যে এখন লিঙ্কডইনের প্রোফাইল চেক না করে আমার মনে হয় না কোনো রিক্রুটার কারোর সাথে রিচ করতেছে বা কোনো ম্যানেজার কারো ইন্টারভিউ নিচ্ছে, তারা কিন্তু প্রথমেই যায় তাদের লিঙ্কডইন প্রোফাইলে। আর লিঙ্কডইন প্রোফাইলে সিম্পল জিনিস যদি আপনি দেখেন, ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তাদের পিকচার। হ্যাঁ, অনেক সময় আমি যেটা দেখি অনেকে পিকচারের মধ্যে প্রফেশনালিজম নাই, অনেক সময় দেখা যাচ্ছে পিকচারটা অনেক দূর থেকে তুলছে, তাকে বোঝাই যাচ্ছে না সে কোথায়। হ্যাঁ, এখন আমরা যেহেতু একটা প্রফেশনাল ফিল্ডে আছি, এখন সেটা শুধু আইটির ক্ষেত্রেই না, আমি বলবো যদি অন্যান্য প্রফেশনাল ক্ষেত্রে আমরা বলি, সেখানে যাতে একটা ভালো পিকচার যায় যেখানে আসলে ফেস এবং শোল্ডার পর্যন্তই হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট, এবং সেখানে অবশ্যই আমি মনে করি যে একটা প্রফেশনাল ড্রেস আপ, সেখানে একজন যদি স্যুট পরে বা ব্লেজার পরে অথবা এমনকি যদি লাইট কালারের শার্ট পরে, মানে সেখানে যাতে তার প্রোফাইলটাকে স্পষ্টভাবে দেখা যায়, প্রেজেন্টেবল, তাকে যাতে মনে হয় যে না, অনেক সময় আমরা তো বলি যে আগে দর্শনধারী পরে গুণ বিচারে, অর্থাৎ আগে দেখার বিষয়টা আছে, দেখে যাতে অন্তত তাকে মনে হয় যে না সে কি বলা যায় এটাকে, মানে একটা পশ কিংবা বলা যায় যে অ্যাকসেপ্টেবল, এবং তার ব্যাকগ্রাউন্ড, কারণ এই ফিল্ডে তো আসলে আমরা এইভাবে চলি, সেখানে হয়তো বা প্রেজেন্টেশন করতে হয়, সেখানে অনেক ক্ষেত্রে আপনি যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির কথা বলেন, সেখানে তাদের ক্লায়েন্টের ব্যাপার আছে, বিভিন্ন ব্যাপার আছে। এখন এইটা অনেকেই করেন, এমনকি আমি আপনাকে বলতে পারি রিয়েল লাইফে আমি এরকম আমার অনেকের সাথে যখন আমরা গ্রুপে ইন্টারভিউ নেই, অনেকে এরকম কথা বলছে যে ডিড ইউ তারা কি নোটিস করছো যে দেয়ার প্রোফাইল পিকচার ইজ নট ক্লিয়ার। তখন হয় কি একটা হাইডিং করার একটা এই ধরনের একটা হয়, যেহেতু এখন আমরা রিমোটলি হায়ার করতেছি, অনেকে হয়তো কখনোই অফিসেই যাবে না, রিমোটলি কাজ করবে, তখন সেক্ষেত্রে তার প্রোফাইলটা ইম্পর্টেন্ট। সেখানে আপনার ডেফিনেটলি রেজুমি ম্যাচ করে তাদের লিঙ্কডইনের প্রোফাইলটা হওয়া উচিত, সেখানে কোম্পানিগুলো থাকা উচিত। এখন এর মধ্যে লিঙ্কডইন বিভিন্ন ধরনের সার্ভিস অফার করছে, সেখানে আমরা আমাদের কলিগদেরকে অ্যাড করতে পারি, আমরা বিভিন্ন জনকে অ্যাড করতে পারি যারা সেখানে এন্ডোর্সমেন্ট করতে পারে, সেটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে সিম্পল জিনিস, যেমন সেখানে আপনার এডুকেশন হিস্ট্রিটা, এমনকি আমাদের যদি কোনো কলিগ থাকে বা আমাদের ফ্রেন্ড থাকে যারা সিমিলার ফিল্ডে আছে, তাদেরকে দিয়ে আমরা সেখানে রেফারেন্স দিতে পারি, তারা হয়তো বা আমাদের লিঙ্কডইনে যে সেটা একটা কমেন্ট দিতে পারে যে হ্যাঁ আমি তার সাথে কাজ করছি, হি ইজ এ ভেরি প্রফেশনাল, দিস কাইন্ড অফ থিং, রাইট? এন্ডোর্সমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এন্ডোর্সমেন্টটা তো হচ্ছে জাস্ট কেউ একজন বলতেছে আপনি স্পেসিফিক টেকনোলজিটা জানেন কিনা, বাট এট দ্য সেম টাইম যদি আমরা রেফারেন্স পাই, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা এমনকি জবে আছে তাদের এর নিয়েও অ্যাক্টিভলি কাজ করা উচিত, যে হ্যাঁ এখন যারা যখন জবে আছে তাদের কলিগকে বলা যে হ্যাঁ ক্যান ইউ এন্ডোর্স মি অর ক্যান ইউ গিভ মি রেফারেন্স। সো আমরা এইভাবে কিন্তু, তার কারণ আজ থেকে 5 বছর 10 বছর পরে কিন্তু আসলে লিঙ্কডইনের মাধ্যমে বা এই ধরনের অনলাইন পোর্টালের মাধ্যমে সব হায়ারিং গুলো হবে। সুতরাং ব্র্যান্ডিং এবং মার্কেটিংটা খুব ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে অনলাইন পোর্টাল ছাড়া আর কি ধরনের ওয়ে থাকতে পারে? অবশ্যই আমি অনলাইন পোর্টাল অবশ্যই এখানে একটা বড় ভূমিকা পালন করে, এটা আপনি জানবেন, বাট এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন অনলাইন পোর্টালটা কিন্তু অনেকটা ইজিয়ারও। হ্যাঁ, আমি কিন্তু যে মনস্টার, ডাইস, লিঙ্কডইন, এখানে আমি ইজিলি প্রোফাইলগুলো বিল্ড করতে পারি। হ্যাঁ, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি অনেক কোম্পানি আছে তারা কিন্তু তাদের নিজস্ব কেরিয়ার সাইট আছে, রাইট? আপনি যদি জেপি মর্গান যান সেখানে কিন্তু তাদের কেরিয়ার সেন্টার আছে, আমরা যদি অ্যাকসেঞ্চুরে যাই সেখানে তাদের কেরিয়ার সেন্টার আছে, রাইট? তো আমি মনে করি অনলাইন পোর্টালের পাশাপাশি যারা অ্যাক্টিভলি সিরিয়াসলি জব খুঁজতেছে তাদের উচিত যে আমেরিকার টপ 100 ফাইন্যান্সিয়াল কোম্পানি কারা, টপ 100 ই-কমার্স, টপ 100 হেলথ কেয়ার, এইরকমভাবে আমাদের লিস্ট বানানো উচিত, এবং সেই সকল ওয়েবসাইটে যাওয়া এবং সেখানে তাদের যে কেরিয়ার সাইট আছে সেখানে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি, সেখানে আমরা জব সার্চ করতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে নাম্বার 2, সেখানে আমাদেরকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। এবং আরেকটা হচ্ছে কি যে আমি বলতে পারি আপনাকে যে অ্যাটলিস্ট লাস্ট 6 মান্থে আমার এরকম অনেকেই জব পাইছে যারা হয়তো বা একজন আর একজনের সাথে পরিচিত। হ্যাঁ, যেমন আমরা যখন আসি, যেখানে আমাদের লিঙ্কডইনে আমাদের যেগুলো কানেকশনগুলো আছে, আমরা কিন্তু আমরা যদি দেখি যে ওকে জেপি মর্গানের লোক হায়ার হচ্ছে, এখন জেপি মর্গানে কেউ আমার লিঙ্কডইন প্রোফাইলে আছে, আমি চাইলে তাকে মেসেজ পাঠাইতে পারি যে আই স এ জব পোস্ট। হ্যাঁ, সেখানে আমরা নেটওয়ার্কিং, আমি বলবো যে অনলাইনের পাশাপাশি ডাইরেক্ট নেটওয়ার্কিং, নিজেকে অ্যাক্টিভলি রোল প্লে করা, শুধুমাত্র লিঙ্কডইনে একটা রেজিউমি আপলোড করে বসে থাকা নয়। আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।
আমি একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি আমার একটা জব ছিল, আমি মানে গত বছর আর কি আমি কিউএ অ্যানালিস্ট কিংবা সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কাজ করেছি। দেন আমার চাকরিটা এখন এই মুহূর্তে আর নাই, বাট আমাকে আপগ্রেড করার জন্য আমি রিসেন্টলি সাইবার সিকিউরিটি অথবা পেনিট্রেশন টেস্টিং এর কিছু কোর্স করেছি। তো আমি একটু ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা আসলে এই সাইবার সিকিউরিটি এবং এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং, যেটা সফটওয়্যার টেস্টিং, এই দুইটাকে ইন্টিগ্রেট কিভাবে করতে পারি, কিংবা আমরা কিভাবে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আমরা এটাকে আসলে টাইটেলটা কিংবা জব টাইটেল কিভাবে আমরা এই দুইটাকে ইন্টিগ্রেট করে অ্যাপ্লাই করতে পারি কিংবা প্রেজেন্ট করতে পারি, সো একটা কোম্পানি উইল বি আগ্রহী হবে আর কি আমাদেরকে রিক্রুট করার জন্য। আমি সেই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম, যদি একটু এলাবোরেট করতেন, কারণ আমি বলে নেই আমি কোডিং এ আমি একটুখানি উইক আছি, সো তার জন্য আমি আমার রেজুমেটাকে এনহ্যান্স করার জন্য সাইবার সিকিউরিটি কিংবা পেনিট্রেশন টেস্টিং সেটাতে একটা কোর্স করে আমি নিজেকে একটু ট্রেন আপ করেছি। তো এই দুইটাকে আমি কিভাবে ইন্টিগ্রেট করব আমার রেজুমেতে, কিংবা কি টাইটেল, জব টাইটেল কি দিলে পরে, কিভাবে কি করলে আমি আমার জব টাইটেলটা খুব লুক্রেটিভ একটা ইয়েতে আমরা বুঝতে পেরেছি। আপনার ধন্যবাদ। অনেক সুন্দর কোয়েশ্চেন, তার কারণ এর মধ্যে আমার এরকম অনেকেই দেখা যায় সাইবার সিকিউরিটি বা এগুলাতে ট্রেনিং করতেছে বা টেকনোলজি, বাট আপনি যদি আসলে দেখেন যে আমাদের কিউএ ফিল্ডেও সিকিউরিটি টেস্টিং নামে একটা স্পেসিফিক ফিল্ড আছে, হ্যাঁ, যেখানে আমরা আসলে একটা অ্যাপ্লিকেশনের vulnerability কি, সেখানে কি ধরনের ব্রেকেজ হইতে পারে, সেখানে সিকিউএল ইনজেকশনে কি ধরনের প্রবলেম হইতে পারে, হ্যাকিংয়ের কি ধরনের প্রবলেম হইতে পারে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। তো আমি আপনাকে সিম্পলি যেটা বলবো যে আপনি যদি সাইবার সিকিউরিটিতে ফোকাসের সময় যদি আপনি কিউএটাকে নিয়ে আসতে চান, যেটা আপনি বললেন যে পেনিট্রেশন টেস্টিং এর উপরে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেগুলোতে কাজ করে, একসময় আমার একটা টিমেও এই ধরনের আমরা কাজ করছি। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি নিজেকে রেগুলার টেস্টিং এর পাশাপাশি সেখানে আপনি নিজেকে সিকিউরিটি টেস্টিং এ, যেখানে আপনি পেনিট্রেশন টেস্টিং বা আপনি ফ্রন্ট এন্ডে কি ধরনের vulnerable থাকতে পারে, যে টুলগুলো ব্যবহার করতেছেন সেইগুলো সেখানে আপনি ইন করতে পারেন। সেখানে যেটা হতে পারে যে আপনি দেখাতে পারেন যে আপনি কিউএ ফিল্ড থেকে আসতেছেন, বাট সেখানে আপনার ফোকাসটা ছিল সিকিউরিটি বেসড টেস্টিং এর ক্ষেত্রে, এবং সেই টেকনোলজিগুলো আপনি ব্যবহার করছেন, সেইটাকে আপনি বেস করে আপনি সাইবার সিকিউরিটি বা এই ফিল্ডের দিকে আপনি নিজেকে মার্কেট করতে পারেন। আমরা একেবারে এই শেষের দিকে আছি। আমরা জানি যে এরপর আমাদের থার্ড হয়তো আমরা ইন্টারভিউ প্রসেসিং নিয়ে কথা বলতাম, সেইখানে ইন্টারভিউতে স্ক্রিনিং, টেকনিক্যাল ইন্টারভিউ কিংবা আচরণগত অনেকগুলো বিষয় আছে, কিন্তু আমি একেবারে ছোট করে আপনার কাছে আনবো যে টেকনিক্যাল ইন্টারভিউ অনেকেই সবচেয়ে কঠিন বলে। তাহলে প্রার্থীরা যারা চাকরি চান তারা এই টেকনিক্যাল ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন? অবশ্যই জুয়েল ভাই, এটা আমি মনে করি না এটা খুব একটা জটিল ব্যাপার। তার কারণ হচ্ছে কি যে আমাদের রেজুমি যখন সঠিকভাবে বিল থাকবে, আমাদের রেজুমিতে কিন্তু থাকবে যে আমরা কি টেকনোলজিগুলো ব্যবহার করতেছি। সেখানে আমাদের বুলেটে যদি থাকে যে আমি সিকুয়েল কোয়েরি লেখছি, আমার বুলেটে যদি থাকে যে সেখানে আমি ফ্রন্ট এন্ডে আমি জাভা সেলিনিয়ামে স্ক্রিপ্ট তৈরি করছি, রাইট? তো একটা জিনিস, ফার্স্ট জিনিস যেটা মেক শিওর করতে হবে একজন ক্যান্ডিডেটকে, যে তাদের রেজুমিতে যে বুলেটগুলোর কথা আছে, যেই অ্যাক্টিভিটিগুলোর কথা আছে, তাকে মাস্ট জানতে হবে যে ওই বুলেটের উপরেই কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, এবং সাধারণত কিন্তু ওইভাবেই কোয়েশ্চেনটা আসে। যে একজন ইন্টারভিউ সরাসরি বলবো, তুমি তোমার রেজুমিতে বলছো যে ইউ হ্যাভ ইউজড জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো তুমি কি বলতে পারো যে হোয়াট ইজ ইনহেরিটেন্স, রাইট? সো মেক শিওর করতে হবে, একটা বেস লেভেলে মেক শিওর করতে হবে আমাদের রেজুমিতে যে টেকনোলজিগুলোর কথা বলা আছে, যদি ইন্টারভিউয়ার আমাদেরকে সেই কোয়েশ্চেনটা করে, আমরা যাতে সেখানে যাতে নিজেকে অপ্রস্তুত না করি যে আসলে হোয়াট ইউ টকিং অ্যাবাউট, রাইট? সেই অনুযায়ী আমাদেরকে টেকনিক্যাল করতে হবে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে বিষয়গুলোতে আপনার দক্ষতাকে হাইলাইট করছেন, সেই বিষয়গুলো আসলেই আপনি দক্ষ, সেটা আপনি ইন্টারভিউয়ারকে বোঝাতে হবে। আমরা হয়তো এই ইন্টারভিউ প্রসেস নিয়েই আলাদা করে একদিন আপনার সাথে আলোচনা করতে পারি, পুরো ইন্টারভিউর জন্য আসলে কিভাবে প্রস্তুতি নেবেন। আজকে হয়তো আমরা এখানে শেষ করতে হচ্ছে। মাহবুব সিদ্দিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা যা দেখছেন, আমরা কথা বলছিলাম যে আইটি ক্যারিয়ারে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে হলে 3টি কৌশল, এই 3টি কৌশল সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছেন মেটা ইনফোটেক MITর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এন্ড সিও মাহবুব সিদ্দিক। আমরা একটা ছোট্ট বিরতিতে আছি, ফিরবো শীঘ্রই, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো
স্টেট টেস্টের স্কোর বের করবেন কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন কান্ট্রি টিয়ার্সের সিও ইভান খান। ইভান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা কথা বলবো গত কালকে অর্থাৎ সোমবারেই স্টেট টেস্টের স্কোরগুলো প্রকাশিত হয়েছে। এটি নিয়ে অভিভাবকরা কিভাবে এই স্কোরটা বের করবেন, যারা শিক্ষার্থী তারা কিভাবে নিজেদের স্কোরটা জানবেন সেই বিষয়টি জানবো। পাশাপাশি এসএটি অর্থাৎ এসএটি পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন চলছে, কিভাবে আপনি এটি ভালোভাবে করতে পারবেন সেই পরামর্শগুলো আমরা আজকে জানবো আমাদের অতিথির কাছ থেকে। আমাদের অনুষ্ঠানে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো হচ্ছে, এই নাম্বারে টেলিফোন করে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন। ফেসবুক পেজে এসেও কমেন্টস করে যে কোনো প্রশ্ন এই বিষয়ে আপনারা করতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। ইভান ভাই, সেটি হলো যে এই যে স্টেট টেস্ট যেটিকে আমরা বলছি, এটির স্কোর প্রকাশিত হয়ে গেছে গতকালকেই। নিঃসন্দেহে অনেক অভিভাবক সেটি পেয়ে গেছেন, অনেকে পাওয়ার জন্য অপেক্ষা আছেন, হয়তো তারা জানেন না কিভাবে পাবেন। এই টেস্টটা সম্পর্কে শুরুতে জানতে চাই, এরপরে জানবো আপনার কাছ থেকে যে কিভাবে এই স্কোরটা বের করা যাবে। এটা আমাদের কপাল ভালো, আমাদের খুব ব্রেকিং নিউজ আসছে এই সপ্তাহে যে স্টেট থেকে ওদের পরীক্ষার রেজাল্ট বের হলো। তো পরীক্ষা শুরু হয় ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের 3rd গ্রেড থেকে 8th গ্রেড পর্যন্ত। প্রত্যেক বছর আমাদের ইএলএ পরীক্ষা হয় এপ্রিল মাসে, মে মাসে ম্যাথ পরীক্ষা হয়। তো এটা 4টা লেভেল আছে, এক্সিড এক্সপেকটেশনস 4, 3, 2, 1। বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের কমিউনিটিতে হোক, আমাদের নিউ ইয়র্ক শহর হোক, 2 আর 2 এর নিচে, কিন্তু আমাদের টার্গেট খানে একদম 4 পাওয়া। তো এটার জন্য এখন খবর এসেছে, এখন সব বাবা মারা যারা যারা 3rd থেকে 8th আমরা বলছি ওদের মাই স্কুলস অ্যাকাউন্ট যেটা আছে schools.account.nyc, প্রত্যেকটা পাবলিক স্কুল ছেলে মেয়ের একটা অ্যাকাউন্ট আছে schools.account.nyc। ওখানে যখন যাবেন ওরা মাই স্টুডেন্ট এরিয়া সেকশনে খুঁজে ওদের গত স্প্রিং এর পরীক্ষার রেজাল্ট বের করতে পারবে। অর্থাৎ এটার জন্য একটা কোড দরকার হবে শুধুমাত্র তাদের, ওই কোডটা স্কুল থেকে পাওয়া যায়। তো ওদের স্কুল থেকে, এটা আমাদের যারা যারা পাবলিক স্কুল স্টুডেন্ট ওদের স্কুল থেকে একটা আলাদা একটা কোড থাকে, স্কুল থেকে কোডটা ছাত্রর আলাদা একটা আইডি থাকে, ওই আইডি বসালে ওদের জিনিসটা পেয়ে যাবে। ওদের এই স্কোরের গুরুত্ব কতটা? ইম্পর্টেন্সটা সব শুরু থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ যখন আমাদের মিডল স্কুলে উঠানো হয় 3rd, 4th, 5th গ্রেড থেকে ওই পরীক্ষাগুলো যেগুলো ভালো ভালো ট্যালেন্টেড জিএনটি মিডল স্কুল, ওগুলোর জন্য খুব জরুরি। আর যারা যারা 6th গ্রেডে ওদের জন্য একটা হাই স্কুল আছে, স্টাইভেসেন্টের চেয়েও ভর্তির কষ্ট, ওটা হান্টার হাই স্কুল। এটা গ্রেড 7 থেকে শুরু হয় আর গ্রেড 12 পর্যন্ত। যারা যারা 6-এ আছে ওরা এখন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর একটা প্রোগ্রাম নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ ওদের পরীক্ষা হান্টার হাই স্কুল এক্সামের ভর্তির জন্য। তার মানে এই সব জায়গার জন্য এই স্কোরগুলো অনেকটা শিক্ষার্থীদের কাছে অনেক ইম্পর্টেন্স। আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদের। কান্ট্রি টিয়ার্স 30 বছর আপনারা পার করেছেন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো এই অভিজ্ঞতাগুলো থেকে আমরা আরো কিছু বিষয় আপনার কাছ থেকে জানবো আপনাদের এসএটি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য। আমরা জানি যে নেক্সট 24 তারিখ অর্থাৎ আর মাত্র 2 দিন পরে আমাদের 4 দিনে 24 আগস্ট এসএটির পরীক্ষা রয়েছে এবং পরবর্তীতে 5 অক্টোবর আবারও এসএটি দেওয়ার সুযোগ রয়েছে। এখন তো বেশিরভাগ কলেজগুলোই এসএটি কে ম্যান্ডেটরি করে ফেলছে, আবার ফিরে এনেছে। জি, ফিরে আনছে। এদের ফিরে আনছে, কিন্তু অনেকেরই এক ধরনের মানসিকতা আছে, না এসএটি ছাড়াও মনে হয় ভর্তি হওয়া যাবে। অনেক জায়গায় তো এখনো ছোটখাটো অপশনগুলো আছে, তো এই অপশনগুলো তো আসলে কমে আসছে। এখন থেকে যদি এসএটির প্রস্তুতি শুরু না করে তাহলে তো অনেক জায়গায় এসএটি যেসব জায়গায় ম্যান্ডেটরি সেসব জায়গায় তারা অ্যাপ্লাই করতে পারবে না। ভালো জায়গায় পড়াশোনা করতে হলে ভালো স্কোর দেখাতে হবে। নিশ্চয়ই অনেক বাকি কয়েকটা আছে স্কুল না এসএটি না দিলেও চলে, কিন্তু আমরা তো প্রত্যেকটা স্কুলের উপর ডিপেন্ড করে, হয়তো ওই স্কুলটা এক্স্যাক্টলি। তো যেখানে একটা স্ট্যান্ডার্ড আছে, প্রিন্সটন, হার্ভার্ড, এগুলো তুখার জায়গা, ওরা সঙ্গে সঙ্গে এসএটি ফিরে এনেছে। ওদেরকে দেখে দেখে তারপরে যে ইউনিভার্সিটিগুলো, এনওয়াইইউ, আমাদের এখান থেকে ডাজেন্স অফ ছাত্রছাত্রী এনওয়াইইউ যাচ্ছে ওদের ফার্স্ট চয়েস, অথবা কর্নেল, অথবা আমাদের কুপার ইউনিয়ন, বেশ অনেকগুলো জায়গা আছে যে এসএটিটা 1540 না হলে ওরা কনসিডারই করবে না একটা ছাত্রের অ্যাপ্লিকেশন। তো আমরা মেক শিওর করতে হবে জানতে যে কোন কোন কলেজের এসএটি কাট অফ কোথায়। বেশিরভাগ ভালো প্রথম 20টা কলেজ, এমআইটি, হার্ভার্ড তো 2টা আছে উপরে, যেখান থেকে আমাদের কলেজ কাউন্সিলর আমাদের ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং দেয়। তো তারপরে আমরা সবসময় খুঁজি
15 নাম্বার থেকে 30 নাম্বার ওই কলেজগুলোতে যদি একটা চান্স পাওয়া যায়, ওই কলেজে চান্স পেয়েও একটা স্কলারশিপও সঙ্গে সঙ্গে আনা যায়। তো আমরা বাঙালি হয়ে এই ভুলটা যেটা করি, প্রথম 5-6টাতে করি, তারপরে 15 থেকে 40 নাম্বার 30 নাম্বার পুরোপুরি স্কিপ করে বাকিটা আমরা কুইন্স কলেজ, সিটি কলেজ, কয়েকটা লোকাল কয়েকটা করে টরে বাস সাবমিট। তো মাঝখানে যতগুলো মিস হয়ে যায় ওখান থেকে চান্স পাওয়া যায় না। আর প্রথম 5-6টাতে কোনো কারণে ঝামেলা দিলে you're stuck with your যেহেতু last প্রথম choice. পাঁচটায় অনেক টাফ কম্পিটিশন হয়। Of course, তো ওই কম্পিটিশন সবাই ভাবে আমার তো 98 আছে, আমার তো 1540 আছে, আমি তো পাবোই। কিন্তু ওরা বুঝছে না যে আজকাল জিপিএ, এপি ক্লাস নেওয়া, এসএটি সহ এক্সট্রা কারিকুলারটা করতে হয়। যারা যারা মিডিয়াতে ঢুকবে, কমিউনিকেশনস ঢুকবে, ওরা যারা যারা এখানে টিবিএন একটা ইন্টার্নশিপ করতে পারে, যারা ছাত্রছাত্রীরা, ওখানে তো আমরা ওরা এক্সপিরিয়েন্স বেড়ে গেল। তো আজকাল কলেজরা সবকিছু দেখছে, মার্কস দেখছে, এসএটি পরীক্ষা দেখছে, এক্সট্রা কারিকুলার দেখছে, কিন্তু ছেলে মেয়েদের মাথায় সবচেয়ে জিনিসটা নিয়ে যেটা সবচেয়ে বেশি টেনশন করে, এসএ লেখা। একটা এসএ সাবমিট করতে হয়। বিভিন্ন কলেজে কমন অ্যাপে আমাদের একটা রেগুলার এসএ আছে, তারপরে ভালো ভালো স্কুল, এমআইটি হোক, সোফি ডেভিস হোক, সাপ্লিমেন্টাল এসএ আছে, যেটার জন্য আমরা অনেক সার্ভিসেস দিই ছেলে মেয়েদেরকে। কিন্তু বাচ্চাদের ফোকাস এসএ কিভাবে হবে, বাবা মাদের ফোকাস এসএটি পরীক্ষা কিভাবে ভালো হবে। আর আমাদের রিমাইন্ডারটা দেখো, পরীক্ষাও দরকার, এসএও দরকার, কিন্তু মাঝখানে যে আমাদের ইন্টার্নশিপ করতে হবে, একটা এক্সপিরিয়েন্স করে আসতে হবে, একটা লিডারশিপ রোল পেতে হবে, এগুলা কিন্তু কোনোভাবে ভুলবেন না। আর এগুলা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে বাসার থেকে ছেড়ে করতে দিবেন। অনেক সময় ভাবে না না ওগুলা করে কি লাভ, বাসায় থাকো, পড়াশোনা করো, কিন্তু এগুলা বাসায় আটকে রেখে যখন অ্যাপ্লিকেশন করে তখন শিক্ষা তখনই যখন হয়ে দেখা যায়। যায় যে স্কোর তো অলমোস্ট অনেকেই আছে যাদের হাই, এক্স্যাক্টলি, কিন্তু তখন গিয়ে বিবেচনা আসে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি Exactly. আছে, সে লিডিং কোনো পজিশনে ছিল কিনা, কোনো সংগঠন করেছে কিনা। Exactly. এই জায়গাগুলো তো অনেক বাবা মা ভাবে এটা হয়তো দরকার নেই, শুধু পড়াশোনা এগুলো করলে সবচেয়ে দরকার। জরুরি, কারণ ওরা যখন দেখবে এই সংগঠনে কি করলা, তোমরা কি একটা বসে বসে একটা ইফতার অ্যারেঞ্জ করলা, মানে খুব জরুরি জিনিস, কিন্তু একটা ইফতার করা সারা বছরে তো ওটা সহ কি করলা, তোমরা কি কোনো যারা যারা নিডি ওদেরকে কিনো একটা ভলান্টিয়ার করে কিছু খাবার দিতে পেরেছো, একটা ফান্ডরেজার করতে পেরেছো, ওদের জন্য কিভাবে হেল্প করেছো, পৃথিবীটাকে কিভাবে আমরা একটু আগিয়ে নিই। তো ছেলে মেয়েদের হাই স্কুল থাকাতে অনেক সুযোগ থাকে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। আমাদের এখানে যারা যারা হাই স্কুল শেষ করে কলেজে জয়েন করছে, আমাদের এখানে কোঅর্ডিনেটর রোল হোক, ইন্টার্ন রোল হোক, আমাদের এই সপ্তাহে আমাদের 5টা লোকেশনে প্যারেন্টসের মিটিং ছিল, 30টা প্যারেন্টস, 40টা প্যারেন্টস, বাচ্চা সহ। সো ওদেরকে এখন আমাদের শিক্ষাটা ছিল এখন থেকে যে ওদের পরীক্ষাটা 3 মাস বাকি, বাসায় ঠিক মতো প্র্যাকটিসটা না শেষ হলে কিন্তু চলবে না। প্যারেন্টসরা ভাবছে আমরা তো একটা কোচিং এ দিয়ে দিলাম, আমরা ডাবল পার্ক করে নামাই দিলাম, ওরা তো হোমওয়ার্ক করছে, ওরা তো টিচার দেখছে। আমরা তাদের টিচার 7 দিনই দেখলেও বাসায় প্র্যাকটিস করাটা অনেক ইম্পর্টেন্ট, অনেকটা সবচেয়ে জরুরি। আমাদের এখানে পাঠান, বই থেকে প্র্যাকটিস করেন, যে কোনো জায়গায় পাঠান। আমাদের 30 বছরে যত কিছু দেখেছি, প্যারেন্টসদেরকে পিকচারে রাখা আর ওদেরকে আমাদের শেখানো, যে প্যারেন্টসরাকে শেখাবে কিভাবে ছেলেকে বসাবে, মেয়েকে বসাবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা আমাদের প্যারেন্টসের কথা শুনে না। আমারও 2 ছেলে মেয়ে আছে, আর ওরাও দুইজনই ফাইট করে, একজন আরেকজনের সাথে আর্গুমেন্ট করে। আর এগুলা করতে করতে আমার ছেলে মেয়ে তো আমার কথা শুনবে না, কিন্তু আমার টিচারের কথা ঠিকই শুনে। আগামী কালকে তারপরে 2 দিন আমার 11 বছর মেয়েকে আমাদের এখানে নিয়ে আসছি, কারণ ওর ডায়াগনস্টিক প্র্যাকটিস পরীক্ষা শনিবারে। আমি দেখছি বাসায় ঠিকই পড়ছে না, বাসায় সুযোগ পেলে ফ্রেন্ডের বাসায় যাচ্ছে, একটু বাইরে যাবে, ও নেবারের বাসায় যাবে, একটু গেমস খেলছে, গেমস একটু খেলছে, হয়তো সোশ্যাল মিডিয়া ওর সোশ্যাল মিডিয়া, স্ন্যাপচ্যাট আছে। আমার নিজের মেয়েকে দেখি আমি বুঝতে পারছি যে ওর প্র্যাকটিসটা ক্লাসে এসে করছে, হোমওয়ার্ক করছে, কিন্তু পরীক্ষার আগে যে একটা এক্সট্রা একটা ধাক্কা দরকার নিজেরটা, আমি জানি যে আমার সেন্টারে যদি না আসি বসায়, টিচারদের পাশে, লিডার ম্যানেজারদের পাশে, আমার কথা তো শুনছে। কিন্তু অনেক গার্ডিয়ান আছে, অনেক অভিভাবক আছে, তারাও অনেক সময় সচেতন নয়। তারা হয়তো নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি এগুলো নিয়ে এত বেশি ব্যস্ত, তারা ভাবছেন যে আমি তো কোচিং এ দিয়েছি, আমি তো স্কুলে পাঠিয়েছি, আমার আবার বাড়তি দায়িত্ব কি। ওই ভুলটা আমি 20 বছর ধরে যখন দেখছি,
জানি যে প্যারেন্টসদের পিছনে কি আশাটা আমি আগে থেকে ভর্তির সময় বলি, দেখেন আপনারা ভর্তি করছেন খুবই ভালো করেছেন, কিন্তু আপনাদের সাথে প্রত্যেক মাসে আমার সাথে 2বার দেখা করার দরকার। আপনারা প্রত্যেক মাসে আমার সাথে 2বার না করতে পারলে আমার ম্যানেজারদের সাথে 3বার, নামানোর সময় প্রত্যেকবার এসে কথা বলবেন, টিচারের সাথে জিজ্ঞেস করবেন। কিন্তু আমাদের সবাই তো বিলস পে করতে যে দৌড়াদৌড়ির মধ্যে, এখানে টিকিট খাবো, সব সময় আমরা একটা কিন্তু তাদেরকে চাপের নিয়ে মধ্যে আপনাদের কোনো আছি। কাউন্সিলিং এর ব্যবস্থা আছে? অর্থাৎ কি বলেন? আপনারা তাদেরকে নিয়ে বসলেন, তাদেরকে একজন একজন করে হয়তো ইন্ডিভিজুয়াল আপনি পারছেন না, সবাইকে নিয়ে একত্রে আমি বসলেন। দুটাই করেছি। আমি এই গত 3 সপ্তাহ আমি বাসায় ফিরেছি 8:30 9টা, আমার নিজের বাচ্চাদেরকে দেখতে পারি নাই। আমার ওয়াইফের সাথে আমার ফোনে কথা হচ্ছে, আমার ভিডিওতে দেখবেন 30টা বাচ্চা, 60টা প্যারেন্টস, মা বাবা প্রত্যেক দিন আমার এখানে এসে আমাদের সাথে দেখা করছে, কারণ আমি বলছি আমার সাথে দেখা করতে আসবেন। আর ওদের গ্রুপ কাউন্সিলিং দেওয়ার পরেও ওদের প্রত্যেকজনের রিপোর্ট কার্ড আছে আমার হাতে, কারণ ওদের প্রত্যেকটা মার্কস আমার কম্পিউটার সিস্টেম আছে। এসে এসান সাহেবের ছেলের মার্কসটা বের করে দাও, ওরা তো অক্টোবর মাসে শুরু করেছে। আচ্ছা, আরাফ ভাবির মেয়ের মার্কসটা প্রিন্ট করে দাও, ওরা তো 4 মাস পরে শুরু করেছে, ওরা তো এপ্রিল মাসে শুরু করেছে। যে ডিসেম্বরে যে এপ্রিলে 4 মাস ডিফারেন্স, কিন্তু দুইজনকে তো একইভাবে লেভেলে ক্যাচ আপ তুলে নিতে হবে। পরীক্ষাতে আমি আমার আশা দুইজনই পাবে। সো আমার সাথে যারা দেখা করছে 80% বাবা মারা ছেলেমেয়েরা চান্স পাবে। তার মানে একটু যদি পিছিয়ে যায় আলোচনা, সেটা হলো এসএটি। আমরা শুরুতে যেটি বলছিলাম যে এসএটিটা অনেক জায়গায় ম্যান্ডেটরি করছে। যারা ভাবছেন যে আপনি এসএটির জন্য এসএটি ছাড়াও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন, মাথায় রাখতে হবে যে আপনার স্কোপ কিন্তু কমে যাচ্ছে, আপনার অপশন কিন্তু কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো যে কোনো জিনিস আপনি যে কোনো চাকরিতে অ্যাপ্লিকেশন করবেন, কলেজে অ্যাপ্লিকেশন করবেন, যে কোনো অর্গানাইজেশনের সংগঠনে যত কিছু ভালো দেখাতে পারবেন ততই সঙ্গে সঙ্গে নিবে, আর ততই ফিজ কমে নিবে, স্কলারশিপ দিবে। যেসব জায়গায় এসএটি ম্যান্ডেটরি করেনি সেসব জায়গায়ও যদি আপনি এসএটি স্কোর জমা দেন তখন সেটা আপনাকে এগিয়ে রাখবে। একটা আছে টেস্ট অপশনাল, একটা টেস্ট ব্লাইন্ড। যেটা টেস্ট অপশনাল পরীক্ষাটা 1500 দেখায় তাও সাবমিট করবেন, কারণ হয়তো ওখানে অন্য অ্যাপ্লিকেন্টরা কোনো পরীক্ষা দিচ্ছেন দেয় না, কারণ ওর অপশন ছিল, তো ওর হয়তো ফাঁকি দিয়ে কোনো পরীক্ষা। কিন্তু আমাদের যখন পরীক্ষার একটা হাত আছে, প্র্যাকটিস আছে, সবাই ভালো একটা থাকলে অবশ্যই ইউ মাস্ট সাবমিট, তো ওদের অ্যাডভান্টেজের সঙ্গে সঙ্গে চলে আসবে, বেশি আসবে, আর স্কলারশিপও বেড়ে যাবে। আমরা স্কলারশিপ বেড়ে যায়, এটা একটা স্কলারশিপটা খুবই সবচেয়ে জরুরি। গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। স্কুলে চান্স পাওয়া, সবাই ভাবে যে আমি তো এনওয়াই চান্স পেয়ে গেছি, কিন্তু এনওয়াই এর জন্য পয়সা দেওয়া $70,000 থেকে $80,000 টিউশন, তো ওখান থেকে অ্যাভারেজ ছেলে মেয়ে পায় 35,000। তো অনেকজন বলে আমার ছেলে তো 40,000 পেয়েছে এনওয়াই থেকে, আমরা খুবই খুশি, আমরা এটার জন্য অনেকদিন দোয়া করেছি। কিন্তু আমি এখন জিজ্ঞেস করলাম, ভাবি আমাদের 35,000 যে লোন বাকি আছে প্রতি বছর 4 বছর, এখন 35 দিয়ে যদি 4 দিয়ে $1.5 লাখ টাকা আপনার ছেলে সারা জীবন শোধ করতে হবে। এই কষ্টটা ওদেরকে দেন না, কারণ $1.5 লাখ যখন 22 বছর থেকে শুরু হয়, তারপরে বছর 122, তারপরে বছর 125, এই লোনটা দিতে দিতে ওই ছাত্র ছাত্রীটা সারা জীবনের জন্য একটা যে কোনো জব আটকায় গেল, বার্ডেন চাপ, আর একটা নিজের লাইফে একটা চান্স নিয়ে কিছু করা ওটা কমে যায়। আমরা আরো একটা তথ্য জানি, সেটা হলো এসসিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, এখন অনেকেই শেষ মুহূর্তে এসসিটি দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে চাইছেন কিন্তু তারা কোনো সিট পাচ্ছেন না। তারা কি করা উচিত, কিভাবে তারা দ্রুত রেজিস্ট্রেশন করবেন, দ্রুত সিট পাবেন, কিংবা বিকল্প কি অন্য স্টেটে গিয়ে দেবেন? আমি আমার অন্য সিট নিতে হচ্ছে অলরেডি। আচ্ছা, যারা অক্টোবর 24 তারিখের পরীক্ষা, ওদের ডেডলাইন ছিল অগস্টের 9 তারিখ, অগস্টের 24 তারিখ 9 তারিখ। তো এখন ওটার জন্য আমার অ্যাটলিস্ট 3-4টা ছাত্র ছাত্রী, সামার টাইমে এমনিও আরো কমে যায় স্কুল শুরু হওয়ার আগে, তো এখন অগস্টের পরীক্ষার জন্য ওরা নিউ জার্সিতে 70 মিনিট দূরে। আমি চিন্তা করছি সকাল 7:30 8টার সময় পরীক্ষা শুরু, এখন ওরা কি তার আগে রাত্রে কোনো আত্মীয় স্বজনের বাসায় বাবা মা ছাত্র সহ একটা হোটেলে থেকে উঠে সকালবেলা 6টায় খাবার দিয়ে পরীক্ষা নামাবে, নাকি কুইন্স থেকে উঠে নিউ জার্সি যাওয়া, ট্রাফিকে আটকায় যাওয়া,
এখন ওইটা চিন্তা করা এখন পরীক্ষার দিন, এটা তো কোনো কিছু মানে তার মানে আপনি বলছেন যে আগে থেকে, বেশ আগে থেকেই আপনাকে রেজিস্ট্রেশনটা করে ফেলা উচিত। এক্স্যাক্টলি অক্টোবরের 5 তারিখের রেজিস্ট্রেশনের ডেডলাইন, যদিও সেপ্টেম্বরের 20 তারিখ, 1 মাস আছে আজকের থেকে, সঙ্গে সঙ্গে অক্টোবরের জন্য করে ফেলবেন সবাইকে। বলছি নভেম্বরের 2 তারিখে আরেকটা আছে, কিন্তু এখান থেকে একটা সিলেকশন করে ভালো জায়গা, বাড়ির কাছে, যেটা বাসায় ঘুমাইতে, এগুলা সব সুবিধাভাবে করতে পারবেন। কোনো জিনিস এক্সট্রা খাটনি নিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না। অর্থাৎ আপনার হাতে যদি সময় রেখে আপনি আগে করেন, তাহলে এই বাড়তি প্রেশারটা নিতে হয় না আপনাকে। নিউ জার্সি, কানেক্টিকাট, এটা বিভিন্ন একটা জায়গায় গিয়ে দিয়ে আসা, এটা একটা টেনশন। কে নামাবে, ও বাড়িতে নামানো যাওয়া নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে বাবা মার মধ্যে, ছাত্র দেখছে, তখন এই সব জিনিস সব বাড়িতে হয়। তো আমরা সবসময় সবকিছু চিন্তা করি, 30 বছরের সবকিছু দেখে ফেলেছি প্রত্যেকটা বাড়িতে। তো আমরা জানি কোন জায়গায়, আমি আমার বাবার সাথেও এক্সপিরিয়েন্স করেছি, আগের থেকে বলতো এই হাই স্কুলে তুমি রেজিস্ট্রেশন করবা, কারণ আমি এই হাই স্কুল আমার বেশি বিশ্বাস যে ওরা ঠিক মতো তোমাকে পরীক্ষা দিবে। আর এখন আমি যে এলাকায় থাকি, আমার ছেলে মেয়েদের একই হাই স্কুলে ইনশাল্লাহ পড়াশোনা ওখানে করবে, যেখানে আমি এসএটি নিয়ে। আমরা একেবারে এই শেষ মুহূর্তে আছি, 30 সেকেন্ড আপনি যদি দর্শকদেরকে কিংবা শিক্ষার্থী অভিভাবকদেরকে কিছু বলতে চান। থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যারা আমাদের সাথে 30 বছর ধরে দেখছেন, টিভিতে সবসময় বললে, আমি শুনি আপনাকে টিভিতে দেখেছি, আপনাদের বাচ্চারা যারা এখনো ছোট, আমরা ওদের জন্য আছি। আর আপনারা যারা আমাদের প্রোগ্রাম শেষ করে এখন চাকরি করছেন, আমরা প্রফেশনাল হয়ে গেছেন, আপনাদের প্যারেন্টসদেরকে আমার আম্মার থেকে, আমার আব্বার থেকে, আমার থেকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি। যখনই দেখি আপনারা সবাই চাকরি করছেন, ভালো অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্রমোশন পাচ্ছেন, এটা দেখে আমার আব্বা আম্মার স্বপ্ন ছিল, আর আপনাদের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। সো আপনাদের জন্য অনেক দোয়া করছি। আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন, আমার আম্মার সাথে হ্যালো বলতে আসবেন, আমার সাথে হ্যালো বলতে আসবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ইবান খান আপনাকেও আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দি ভিউজ অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।